বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমিরের খামারটি সম্পর্কে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির প্রজনন কেন্দ্রটি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 2008 সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের 25 একর পাহাড়ি জমিতে গড়ে তোলে। আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম নামের খামারটিতে বাণিজ্যিকভাবে কুমিরের চাষ শুরু হয় 2010 সাল থেকে। সবুজ বেষ্টনী ঘেরা উঁচু নিচু পাহাড়ি ঢালে ও ছোট বড় বিভিন্ন সরাতে বাঁধ নির্মাণ করে প্রাকৃতিক এবং কৃত্রিমতার মিশেলে তৈরি এই কুমির প্রজনন কেন্দ্রটি এখন এশিয়ার বৃহত্তর কুমির প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের বিশিষ্ট শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের ব্যতিক্রমী এ উদ্যোগের যাত্রার শুরুটা হয়েছিল 2010 সালে। সেই বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে 50টি অস্ট্রেলীয় প্রজাতির কুমির আনা হয়। এর এক একটির দাম পড়ে 3 লাখ টাকা। পরে নাইক্ষ্যংছড়ির ওই খামারের উন্মুক্ত জলাশয়ে সেগুলো ছাড়া হয়। এর মধ্যে মারা যায় 4টি কুমির। বাকি 46টি সুস্থ কুমিরের মধ্যে স্ত্রী কুমিরের সংখ্যা দাঁড়ায় 31টি এবং পুরুষ কুমির 15টি। সেই 46টি কুমির থেকে নাইক্ষ্যংছড়ির আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে বর্তমানে ছোট বড় সব মিলিয়ে কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে 3400টি। খামারটিতে উন্মুক্ত জলাশয় এবং খাঁচার ভেতর দুভাবেই কুমির রাখা হয়। প্রাণীবিজ্ঞানীদের মতে কুমির প্রায় 100 বছর বাঁচে। প্রাপ্তবয়স্ক হতে এক একটি কুমিরের অন্তত 8 থেকে 12 বছর সময় লাগে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা হাঁস মুরগির মতো ডিম দেয়, তবে সেগুলো আকৃতিতে বেশ বড় হয়, অনেকটা রাজহাঁসের ডিমের মতো। কুমির সাধারণত ডিম দেয় বর্ষাকালে। এক একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী কুমির প্রতি মৌসুমে 20 থেকে 80টি করে ডিম দেয়। ফার্মটিতে সেই ডিমগুলোকে সংগ্রহ করে ইনকিউবেটরে কৃত্রিম পদ্ধতিতে তা দেওয়া হয়। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 থেকে 86 দিন তা দেওয়ার পর ডিম ফুটে ছোট ছোট কুমির ছানা বেরিয়ে আসে। এরপর ছানাগুলোকে সংগ্রহ করে আরেকটি ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটরটিতে বাচ্চাগুলোর নাভি থেকে কুসুম ছড়ানোর পর সেগুলোকে নার্সারিতে নিয়ে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। বয়স 2 বছরে পৌঁছালে আকারভেদে কুমিরগুলোকে ভিন্ন ভিন্ন পুকুরে স্থানান্তর করা হয়। কুমিরগুলোকে দেখাশোনার জন্য বর্তমানে ওই খামারে 20 জন শ্রমিক কর্মচারী নিয়োজিত আছেন। 3500 কুমির নিয়ে আকিজ গ্রুপের এই খামারটি এই বছর থেকে বিদেশে কুমির রপ্তানি করতে যাচ্ছে, যা থেকে বছরে অন্তত 400 কোটি টাকা আয়ের আশা রাখছে প্রতিষ্ঠানটি। পৃথিবীর অনেক দেশে কুমিরের মাংস জনপ্রিয় একটি খাবার। সেই সব দেশে প্রতি কেজি কুমিরের মাংস 30 থেকে $40 বিক্রি হয়। তবে কুমিরের যে জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান সেটা হলো কুমিরের চামড়া। প্রতি বর্গ সেন্টিমিটার কুমিরের চামড়া প্রায় $12 বিক্রি হয়। এই চামড়া দিয়ে ব্যাগ, জুতাসহ অনেক দামি দামি জিনিস তৈরি করা হয়। এছাড়া কুমিরের হাড়, দাঁত, পায়ের থাবা সব কিছু দিয়েই কিছু না কিছু তৈরি করা হয়। যেমন কুমিরের হাড় থেকে তৈরি করা হয় পারফিউম, দাঁত থেকে বানানো হয় গহনা, আবার পায়ের থাবা থেকে তৈরি করা হয় চাবির রিং। এক কথায় কুমিরের কোনো কিছুই ফেলনা নয়, প্রতিটি অঙ্গই কোনো না কোনো কাজে লাগে। তাই বর্তমানে কুমিরকে বলা হচ্ছে গোল্ড আয়রন বা সোনালী লোহা। দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ এই কুমির প্রজনন কেন্দ্রটি থেকে কুমির বিক্রি করে যেমন মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তেমনইভাবে খামারটি পর্যটক ও স্থানীয়দের জন্য হয়ে উঠেছে বিনোদনের এক আকর্ষণীয় কেন্দ্র। প্রতি ছুটির দিনে বান্দরবানের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মুক্ত জলাশয়ে পালন করা কুমিরগুলো দেখার জন্য পাহাড়ে ঘেরা এই খামারটিতে বেড়াতে আসেন। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পর হঠাৎ করেই বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। তখন অনেকের মধ্যে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে বাংলাদেশের গরুর মাংসের বাজার অস্থির এবং কোরবানির পশুর জন্য হাহাকার সৃষ্টি হবে। অবশ্য প্রতিবেশী দেশের এমন আক্রমণাত্মক সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সাময়িকভাবে কিছুটা সমস্যায় পড়েছিল ঠিকই, তবে সরকারের সহযোগিতা এবং এই দেশের কৃষক ও খামারি ভাইদের একান্ত প্রচেষ্টায় 2-1 বছরের মধ্যেই বাংলাদেশ সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। বর্তমানে বাংলাদেশ গবাদি পশুর ক্ষেত্রে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, বরং বাংলাদেশে উৎপাদিত গরুর মাংস এখন রপ্তানি হচ্ছে বিশ্বের অনেক দেশে। আর যেই প্রতিষ্ঠানটির হাত ধরে বাংলাদেশি গরুর মাংস বিশ্ব দরবারে পৌঁছেছে সেটা হলো বেঙ্গল মিট।
এই বেঙ্গল মিটই বাংলাদেশের একমাত্র সর্বাধুনিক মিট প্রসেসিং কারখানা, যেখানে নিজেদের খামারে পালিত গরু চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম মেনে হালাল পদ্ধতিতে জবাই করে মাংস প্যাকেটজাত করা হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের একমাত্র এই মাংস প্রসেসিং কারখানাটি প্রতিষ্ঠার ইতিহাস, কার্যক্রম এবং উৎপাদিত পণ্য বিপণন পদ্ধতি সম্পর্কে জানব। সময়টা ছিল 2006, যখন আমেরিকা প্রবাসী মাজহারুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে তাজা, হালাল, স্বাস্থ্যকর এবং মানসম্পন্ন সেভ মিট রপ্তানির লক্ষ্যে উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের প্রথম মাংস প্রক্রিয়াকরণ কারখানা বেঙ্গল মিট প্রতিষ্ঠার। আর এর জন্য তারা বেছে নেন গবাদি পশু পালনের জন্য বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ অঞ্চল পাবনাকে। পাবনার সাতিয়া উপজেলার কোরিয়াল গ্রামের 20 একর জমির উপর 2006 সালের এপ্রিল মাস থেকে শুরু হয় বেঙ্গল মিটের যাত্রা। যাত্রার শুরু থেকেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বেঙ্গল মিটকে। এগুলোর মধ্যে অন্যতম ছিল কারখানা নির্মাণের জন্য একসঙ্গে বড় মাপের জমির সংস্থান, দক্ষ জনবলের ঘাটতি, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় গ্যাস বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় উপাদানগুলোর সংযোগ পেতে জটিলতা, এছাড়া প্রচলিত কাঁচা বাজারের সঙ্গে অসম প্রতিযোগিতা, ফ্রোজেন মাংস ও মাংসজাত পণ্যের বিষয়ে সাধারণ ভোক্তাদের অসচেতনতার মতো বিষয়গুলো তাদের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায়। তবে উদ্যোক্তারা তাদের আন্তরিকতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে প্রাথমিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাস্তবে পরিণত করেন। প্রথম দিকে উদ্যোক্তাদের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য শতভাগ বিদেশে রপ্তানি করা, যে কারণে প্রসেসিং ইউনিটটিও তৈরি করা হয় সেই স্ট্যান্ডার্ডে। মাংস প্রসেসিংয়ের জন্য কারখানাটিতে যেই সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার সবগুলোই বিদেশি প্রযুক্তির, আমদানি করা হয় অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলো থেকে। বিদেশি মানদণ্ড মেনে পণ্য প্রক্রিয়াজাত করলেও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল ও মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট না থাকা, রপ্তানি মূল্যের চেয়ে স্থানীয় বাজারে মাংসের দাম বেশি হওয়া সহ নানা জটিলতার কারণে প্রথম থেকেই লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য রপ্তানি করতে পারেনি কোম্পানিটি। ফলস্বরূপ শুরু থেকেই লোকসান গুনতে থাকে বেঙ্গল মিট। টিকে থাকতে ঋণের বিপরীতে বারবার শেয়ার ইস্যু করেও প্রতিষ্ঠানটিকে স্থিতিশীল করা যায়নি। অবশেষে 2011 সালে বেঙ্গল মিটে বিনিয়োগ করে এনবয় গ্রুপ। এনবয় গ্রুপ মালিকানায় আসার পর প্রতিষ্ঠানটিতে বেশ কিছু নীতিগত পরিবর্তন আনা হয়। এই সময়ে নতুন ও পুরনো পরিচালকদের শেয়ার হোল্ডিং সমপর্যায়ে এনে রপ্তানি বাজারের পাশাপাশি স্থানীয় বাজারকে প্রাধান্য দেওয়া, বাজারের ট্রেন্ড অনুযায়ী নতুন নতুন পণ্য সংযোজনের মতো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তনগুলো বেশ কাজে আসে। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে। এভাবে ব্যবসার ধরন পাল্টে যাত্রার প্রায় 1 দশক পর এসে লাভের মুখ দেখে প্রতিষ্ঠানটি। বর্তমানে বেঙ্গলের 80% পণ্য জেলা স্তরের 40টি আউটলেটের মাধ্যমে স্থানীয় বাজারে বিক্রি হয়, আর 20% পণ্য দুবাই, মালদ্বীপ ও কুয়েতে রপ্তানি হয়। বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজের কারখানাটি দুটি অংশে বিভক্ত। এর একটি অংশে আছে মাংস প্রক্রিয়াজাত কারখানা আর অন্যটিতে গবাদি পশুর খামার। মাংস প্রক্রিয়াজাত কারখানাটিতে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন প্রাণীর মাংস এবং মাংসজাত খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করা হয়। আর খামারটিতে পালিত হয় নানা জাতের গরু, ছাগল ও ভেড়া। নিজেদের খামারে পালিত এই পশুগুলো বাজারের চাহিদা অনুযায়ী জবাই করে মাংস প্যাকেটজাত করা হয়। বেঙ্গল মিট শুরুর দিকে ব্যাপারীদের মাধ্যমে গরু সংগ্রহ করত। ব্যাপারীরা বাড়ি বাড়ি গিয়ে গরু নিয়ে আসতো, কিন্তু এখন তৃণমূল পর্যায়ের খামারিরাই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট সময় পরপর গরু দিয়ে যান। কোম্পানিটির সাপ্লাই চেইনে এখন 1000-এর বেশি খামারি রয়েছেন, যারা সারা বছর ধরে বেঙ্গল মিটের চাহিদার প্রায় অর্ধেক গরুর যোগান দেন। এছাড়া বেঙ্গল মিটের নিজস্ব খামারে সবসময় 500 থেকে 1000 গরু থাকে। এখানকার প্রতিটি গরুর কানে একটি করে কুট থাকে। এই কুট কম্পিউটারের বিশেষ সফটওয়্যারে দিলেই ওই গরুর জন্মবৃত্তান্ত, সুস্থতা অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়। গরুর খাবারের যোগানের জন্য অঞ্চলটিতে বেঙ্গল মিটের আছে 100 বিঘার মতো চাষের জমি, যেখানে গরুর জন্য ঘাস এবং ভুট্টার চাষ করা হয়। নিজেদের জমিতে উৎপাদিত ঘাস এবং ভুট্টার সাথে অন্যান্য পুষ্টি উপাদান মিশিয়ে সাইলেজ তৈরি করে খামারের গরুকে খাওয়ানো হয়। বেঙ্গল মিট তাদের উৎপাদিত পণ্যের মানের ব্যাপারে সদা সতর্ক। মাংসের মান যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটিতে একজন বিদেশি মিট টেকনোলজিস্ট সার্বক্ষণিক নিয়োজিত থাকেন এবং তাকে সহায়তা করার জন্য থাকেন আরও 2 জন কনসালটেন্ট।
জবাইয়ের আগে এখানকার প্রতিটি গরু একটি নির্দিষ্ট হোল্ডিং এরিয়াতে রাখা হয়। সেখানে একজন পশু চিকিৎসক গরুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। তিনি ছাড়পত্র দিলেই একজন দক্ষ আলেম ইসলামী হালাল পদ্ধতিতে সেই গরু জবাই করেন। জবাইয়ের মাত্র 3 মিনিটের মধ্যেই বিশ্বের সর্বাধুনিক পদ্ধতিতে চামড়া ছাড়িয়ে সেই গরু ফ্রিজিং করা হয়। এরপর মাংসগুলোকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজে কেটে বায়ু নিরোধক ব্যাগে প্যাকেজিং করে বিক্রির জন্য তাদের আউটলেটে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম দিকে শুধু রেড মিট অর্থাৎ গরু, ছাগল ও ভেড়ার মাংস উৎপাদন ও রপ্তানির পরিকল্পনা থাকলেও পরে প্রতিষ্ঠানটির পণ্যে বৈচিত্র্যকরণ আনা হয়। বর্তমানে বেঙ্গল মিট গরু, খাসির পাশাপাশি হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন ধরনের পাখির মাংস উৎপাদন ও বিক্রি করে। এছাড়া বর্তমানে সীমিত আকারে মাছও প্রক্রিয়াজাত করে প্রতিষ্ঠানটি। ফিশ প্রসেসিংয়ের জন্য স্বতন্ত্র একটি প্রসেসিং লাইনও সম্প্রসারণ করেছে বেঙ্গল মিট। গত অর্থবছরে প্রতিষ্ঠানটি 5,340 মেট্রিক টন মাংস ও মাংসজাত পণ্য বাজারজাত করেছে। যদিও দেশের মোট মাংসের চাহিদার তুলনায় পরিমাণটা খুবই নগণ্য, তবে হিমায়িত মাংস নিয়ে মানুষের সচেতনতা বাড়তে থাকায় মাংসের বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বেঙ্গল মিটের রপ্তানির পণ্যগুলো দুবাই, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে রপ্তানি হলেও স্থানীয় বাজারে এর ভোক্তা মূলত দেশের 5 তারকা হোটেলগুলো। এই হোটেলগুলো আগে রেড মিট আমদানি করত। বর্তমানে সেই আমদানির বিকল্প হয়ে দাঁড়িয়েছে বেঙ্গল মিট। দেশের অনেক নামি দামি রেস্টুরেন্টও এখন বেঙ্গল মিটের নিয়মিত কাস্টমার। তবে প্রচলিত কাঁচা মাংসের বিপরীতে সাধারণ পর্যায়ে গ্রাহক বাড়ানো প্রতিষ্ঠানটির জন্য এখনও চ্যালেঞ্জ। এর সাথে যুক্ত আছে কোল্ড চেইন রক্ষণাবেক্ষণের খরচ। এই বাধা দূর করে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের জন্য প্রযুক্তিগত উন্নয়ন আনতে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি করেছে বেঙ্গল মিট। বেঙ্গলের জন্য আরেকটি বড় সমস্যা হলো বাজারে গরুর মাংসের নামে চলতে থাকা ভারতীয় মহিষের মাংস। মহিষের মাংস গরুর মাংসের তুলনায় অনেক সস্তা হলেও দেশের ভাতের হোটেলগুলোতে ভারতীয় প্যাকেটজাত মহিষের মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দেওয়া হয়, যা দেশে হিমায়িত গরুর মাংসের বাজার বিকশিত হওয়ার পথে একটি বড় বাধা। এ কারণে ভারত থেকে গরু এবং হিমায়িত মহিষের মাংস আমদানিতে কড়াকড়ি আরোপ করার দাবি জানিয়েছে বেঙ্গল মিট। কারণ দেশের বাজারে ভারতীয় সস্তা মহিষের মাংসের প্রভাব বাড়লে দেশের উদীয়মান মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজে এর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও এর প্রভাবে দেশীয় খামারিরা গরু পালনে আগ্রহ হারিয়ে ফেলবেন, যা দেশের অতীব সম্ভাবনাময় একটি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন বেঙ্গল মিটের সিইও আফম আসিফ। 2006 সালে বেঙ্গল মিট প্রসেসিং কারখানা প্রতিষ্ঠিত হয় 20 একর জমিতে, আর শ্রমিকের সংখ্যা ছিল 150। বর্তমানে কারখানা বিস্তৃত হয়েছে 40 একরে, আর শ্রমিক সংখ্যা প্রায় 500 জন। কারখানাটিতে কর্মরত শ্রমিকরা বেতন ভাতা সহ অনুমোদিত ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, আংশিক ভর্তুকি সহ খাবার, উৎপাদন মূল্যে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রয় ও প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত সুবিধা পান। প্রতিষ্ঠানটির কার্যক্রম বাড়ার সাথে সাথে এখানে কর্মরত শ্রমিকের সংখ্যা ও তাদের প্রাপ্ত নানা সুযোগ সুবিধাও বছর বছর বেড়ে চলেছে। বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশের একমাত্র পাম তেল উৎপাদন কারখানাটি সম্পর্কে। পাম তেল এক ধরনের উদ্ভিজ্জ তেল, যা পাম ফলের মধ্যবর্তী অংশ হতে পাওয়া যায়। এটি খাদ্য প্রক্রিয়াকরণ, প্রসাধনী সামগ্রী প্রস্তুত এবং জৈব জ্বালানি তৈরিতেও ব্যবহৃত হয়। পৃথিবীতে যত উদ্ভিজ্জ তেল উৎপাদন হয় তার 36% পাম তেল। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের 42টি দেশে পাম তেল উৎপাদন হয়। এর মধ্যে শীর্ষ দুটি দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উৎপাদন বিশ্বের মোট উৎপাদনের 80%-এরও বেশি। দেশ দুটিকে বলা হয় পাম অয়েল উৎপাদনের স্বর্গরাজ্য। বর্তমানে ইন্দোনেশিয়ায় 15 লক্ষ এবং মালয়েশিয়ায় 5 লক্ষ কৃষক সরাসরি পাম অয়েল উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত। পাম গাছের বৈজ্ঞানিক নাম অ্যালেইস গিনেসিস। এটি প্রায় 5000 বছর ধরে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ যেমন সিয়েরা লিওন, সেনেগাল, গিনি, গাম্বিয়া, নাইজেরিয়াতে চাষাবাদ হয়ে আসছে। মালয়েশিয়াতে শোভাবর্ধন উদ্ভিদ হিসেবে 1911 সালে প্রথম পাম গাছ রোপণ করা হয় এবং 1960 সালের পর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকভাবে পাম গাছ লাগানো শুরু হয়। বলা হয়ে থাকে মালয়েশিয়ার বর্তমান অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে পাম চাষের অবদান অনস্বীকার্য।
মালয়েশিয়া থেকে অনুপ্রাণিত হয়ে 2007-8 সালের দিকে বাংলাদেশেও বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক হারে পাম গাছ লাগানো শুরু হয়। সেই সময় কয়েকটি এনজিও পাম গাছ লাগানো এবং সেটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করে। তাদের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে অনেকে বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে এই গাছ লাগানো শুরু করেন। কেউ কেউ তো আবার পাহাড়ের জঙ্গল কেটে একরের পর একর জমিতে বিশাল বিশাল বাগানও গড়ে তুলেছিল। এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তিটা বাদে গাছে ফলন আসার পর থেকে গাছে ধরা পাম ফল থেকে কিভাবে তেল উৎপাদন করতে হবে সে বিষয়ে তেমন জানাশোনা ছিল না বাংলাদেশের কৃষকদের। যেসব সংস্থার কথা শুনে কৃষকরা পাম চাষ শুরু করেছিলেন, পরবর্তীতে সেই সংস্থাগুলোকেও আর খুঁজে পাওয়া যায়নি। অথচ ফল উৎপাদন থেকে শুরু করে তেল প্রস্তুত ও বাজারজাতকরণ প্রতিটি পর্যায়েই কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছিল সেই সংস্থাগুলো। প্রয়োজনের সময় সংস্থাগুলোর এমন অনুপস্থিতি চরম বিপাকে ফেলে দেন কৃষকদের। পাকা ফল নিয়ে কি করবেন তা ভেবে হতাশ হয়ে পড়েন তারা। এই মতাবস্থায় নিরুপায় হয়ে অনেক কৃষক গাছ কেটে অন্য ফসল লাগাতে শুরু করেন। কৃষকদের এই দুঃসময়ে কাণ্ডারি হয়ে হাজির হন গাজীপুর এগ্রিকালচার ইনস্টিটিউট থেকে কৃষিতে ডিপ্লোমা করা মেহেরপুর সদর উপজেলার আমজুপি গ্রামের সুরজ আলী। কয়েকজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা, কৃষি ডিপ্লোমাধারী যুবক এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে সুরজ প্রতিষ্ঠা করেন দেশের প্রথম পাম তেল উৎপাদন কারখানা। মেহেরপুরের কলেজ রোডে অবস্থিত বোটানিক অ্যাগ্রো লিমিটেড নামের এই কারখানাটি এখন সেই সব হতাশাগ্রস্ত পাম চাষিদের দেখাচ্ছেন আশার আলো। জানা যায়, তেল উৎপাদনের পাশাপাশি পাম চাষের বিভিন্ন সমস্যার সমাধানেও কৃষকদের সহযোগিতা দিচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্মীরা। এমনকি পাম চাষের জন্য প্রয়োজনীয় কীটনাশক, সার এবং হরমোনও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। তেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি প্রতিস্থাপনে প্রাথমিকভাবে প্রায় 10 কোটি টাকা বিনিয়োগ করছে বোটানিক অ্যাগ্রো। সময়ের প্রয়োজনে এই বিনিয়োগ আরও বাড়ানো হবে বলে জানান এর কর্মকর্তারা। কারখানাটিতে প্রথমে স্বয়ংক্রিয় বয়লার মেশিনে পাম ফল সিদ্ধ করা হয়। পরবর্তীতে সিদ্ধ ফলগুলোকে একটি হুইলারে দিয়ে খোসা ও বীজ আলাদা করা হয়। পরের ধাপে আলাদাকৃত খোসা ও বীজকে ভিন্ন ভিন্ন কম্প্রেসার মেশিনে চেপে তেল বের করা হয়। সুরজের প্রতিষ্ঠিত এই কারখানাটি এখন প্রতি ঘন্টায় 1 টন পাম ফল প্রক্রিয়াজাত করতে সক্ষম। সময়ের প্রয়োজনে সক্ষমতাটি আরও বাড়ানো হবে বলে জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ মেট্রিক টন। এর মধ্যে শুধু পাম তেলের চাহিদা 15 থেকে 16 লাখ টন, বলতে গেলে যার পুরোটাই আমদানি করতে হয়। বিপুল পরিমাণ এই তেল আমদানি করতে গিয়ে প্রতি বছর বাংলাদেশের অন্তত 12 থেকে 15 হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে যায়। যদি পাম চাষ সম্প্রসারণ কিংবা বিদ্যমান গাছগুলো থেকে যে ফল পাওয়া যায় তার সবটাই সঠিকভাবে প্রক্রিয়াজাত করা যেত, তাহলে পাম তেল আমদানি বাবদ যে খরচ হয় তার অনেকটাই সাশ্রয় করা সম্ভব হতো। কৃষিবিদদের মতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশেও পাম চাষের অমিত সম্ভাবনা রয়েছে। এর কারণ যে ট্রপিক্যাল ক্লাইমেটে পাম গাছ ভালো ফলন দেয়, বাংলাদেশ তার অন্তর্গত। এছাড়া এই দেশের মাটি অন্যান্য দেশের মাটির তুলনায় বেশ উর্বর। মালয়েশিয়ায় পাম ফলের একটি কাঁদি যেখানে 40 থেকে 50 কেজি হয়, সেখানে বাংলাদেশে একটি কাঁদির ওজন হয় 50 থেকে 80 কেজি। এছাড়া এটির উৎপাদনশীলতা অন্যান্য উদ্ভিজ্জ তেলের ফসল যেমন সয়াবিন, সরিষা বা সূর্যমুখীর তুলনায় 10 গুণ বেশি। এটি বহু বর্ষজীবী উদ্ভিদ। লাগানোর 3.5 থেকে 4 বছরের মধ্যে ফল দেওয়া শুরু করে টানা 60 থেকে 70 বছর ফলন দেয়। ঝড় জলুস চাষেও এই গাছের তেমন কোনো ক্ষতি হয় না। সব কিছু বিবেচনায় এটা নিশ্চিতভাবে বলা যায়, পরিকল্পিত উপায়ে পাম চাষ মালয়েশিয়ার মতো বাংলাদেশের অর্থনীতিরও চেহারা পাল্টে দিতে পারে। কিন্তু এতদিন দেশে পাম চাষ সম্প্রসারণের সবচেয়ে বড় বাধা ছিল পাম ফল থেকে তেল উৎপাদনে কোনো কারখানা না থাকা, যে কারণে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ পাম গাছ থাকলেও সেগুলোকে কোনো কাজে লাগানো যায়নি। ফল পেকে মাটিতে পড়ে থাকত। বোটানিক অ্যাগ্রো লিমিটেডের যাত্রার শুরুর মাধ্যমে সেই সমস্যাটার কিছুটা হলেও প্রশমিত হয়েছে। কৃষকরা চাইলে তাদের উৎপাদিত পাম ফল বাজার দরে প্রতিষ্ঠানটিতে বিক্রি করতে কিংবা নিজেরা ব্যবহারের জন্য তেল বের করে নিতে পারেন। এছাড়া যাদের বাড়িতে 2-4টা গাছ আছে কিন্তু আশেপাশে কোনো কারখানা নেই, তারা কিভাবে পাম ফল থেকে তেল বের করবেন তারও একটা উপায় বলা আছে জাতীয় তথ্যকোষে। এর জন্য প্রথমে গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন ফলগুলো নরম হয়ে পড়ে।
তারপর ফলগুলোকে কোনো কিছু দিয়ে চেপে রস বের করে নিতে হবে। পরের ধাপে পানি মিশ্রিত রসগুলোকে একটি পাত্রে রেখে চুলায় কিছুক্ষণ তাপ দিলে রসে থাকা পানি বাষ্পাকারে বের হয়ে যাবে। এভাবে প্রাপ্ত তেল থেকে বোতলে সংগ্রহ করে রাখলে 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়।